তারেক রহমান দেশে ফিরলেন প্রায় 17 বছর পর। দেশের এই ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত লিডার দেশে ফিরে আসলেন। এসে তিনি বিশাল সমাবেশ করলেন। প্রত্যাশা অনুযায়ী তিনি ব্যাপক সাড়াও পেলেন চারিপাশ থেকে, বিভিন্ন দল থেকে। সবচেয়ে বেশি কিন্তু সাড়া পেয়েছে উনি মিডিয়া থেকে। প্রায় প্রতিটি পত্রিকা প্রথম পাতায় স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে তাকে নিয়ে। এই পত্রিকা হাদির মতো মবস্টারকে নিয়ে যমুনা টিভি যেমন কভার ফটো বানিয়েছে, তেমনি 71 টিভি খেলাযোগ পাতায় তাদের ফেসবুক পেজে তারেক রহমানকে নিয়ে একটা ফটো কভার বানিয়েছে। এতটাই দলীয়করণ করা হচ্ছে এখন হাদি বা তারেক রহমানকে। আমি তারেক রহমানের প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে তাকে নিয়ে যে মিডিয়ার যে উচ্ছ্বাস, সেটা দেখে মনে হচ্ছে দেশের জন্য বিশাল কোনো অবদান রাখা একটি নেতা ফেরত এসেছে দেশে। কিন্তু মিডিয়া এমনটা কেন করছে? আমি অন্য সব মিডিয়ার কথা বাদ দিলাম, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, এই মিডিয়া যারা, এরা কবে থেকে তারেক রহমানের প্রতি এতটা উচ্ছ্বাসিত? নাকি শুধু প্রথম আলো বা ডেইলি স্টারই নয়, পুরো গণমাধ্যমে এই উচ্ছ্বাস দেখাতে বাধ্য হচ্ছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে? দেখুন, 5 আগস্টের পর প্রথমে একসাথে সবগুলো মিডিয়ার উপর হামলা হয়। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী, প্রকৃত বা যারা হচ্ছে সমর্থন করে পুলিশ বা আওয়ামীপন্থী হিসেবে বিবেচিত যে গণমাধ্যমগুলো রয়েছে, তাদের লক্ষ্য করে এই ধরনের সহিংসতা চলে। কিন্তু এটা এটা কিন্তু আমার কথা না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আওয়ামীপন্থী সাংবাদিক শুনে আবার আপনারা তেলে বেগুনে জ্বলে উঠবেন না। আমি জানি সাংবাদিকতা হতে হবে মুক্ত এবং নিরপেক্ষ, কিন্তু পৃথিবী জুড়ে বাস্তবতা ভিন্ন। অনেক বিখ্যাত নিউজ মাধ্যম আছেন যেগুলো কিন্তু তাদের রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে ব্যাপকভাবে পরিচিত, যেমন ফক্স নিউজ সাধারণত রিপাবলিকানদের সমর্থন করে, আর সিএনএন একদম প্রকাশ্যে ডেমোক্রেটদের সমর্থন করে। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় ফেরত যাই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার কিছুক্ষণ পর ক্ষুব্ধ জনতা একাধিক টেলিভিশন চ্যানেলে হামলা চালিয়ে তা পুড়িয়ে দেয়, ভাঙচুর করে ফেলে। 3 আগস্ট 71 টিভিতে লাঠি সোঁটা ও পাথর হাতে সশস্ত্র লোকদল হামলা চালায়। 5 আগস্ট কয়েকশো লোক 71 টিভিতে আবারও হামলা ও ভবনে ঢুকে লুটপাট এবং অগ্নিসংযোগ করে। সময় টিভি আক্রমণের শিকার হয়। স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীদের সমন্বয়ে একদল লোক সেখানে হামলা চালায় এবং ভবনে আগুন দেওয়ার চেষ্টা করে। আমার প্রাক্তন কলিগদের কাছ থেকে আমি সেই দিনের আক্রমণ সম্পর্কে জেনেছি। তারা আমাকে যেভাবে তাদের জীবন হাতে নিয়ে তাদের বাঁচার গল্প শুনেছেন, সেটা অবিশ্বাস্য। আমার এক প্রাক্তন কলিগ বন্ধু আমাকে জানিয়েছেন যে মব আক্রমণের সময় তাদের কয়েকজনকে ওই ভবনের গ্যারাজের বাথরুমে লুকে অবস্থান করতে হয়েছে। তখন আমার কানে তার একটা কথাই আমার সবসময় বাজে। সে আমাকে বলেছিল, আপু, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধের সময় নারীরা কিভাবে নিজেদের জীবন নিয়ে নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে থাকতো, আমার সেই অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, এটিএন নিউজ টিভিতেও কিন্তু হামলা হয়েছে এবং 2 সাংবাদিক এবং 2 কর্মীর উপর শারীরিকভাবে আক্রমণ ঘটে। পাশাপাশি অফিস এবং ভাঙচুর এবং লুটপাট তো চলেই। এবং এবিএন টিভি, ডিবিসি নিউজ, মাই টিভি, বিজয় টিভি ও গাজী টিভির দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে। 7 আগস্ট প্রায় 200 জনের একটি দল আগ্নেয়াস্ত্র সহ বিএনপির স্লোগান দিতে দিতে মোহনা টিভির ভেতরে জোরপূর্বকভাবে প্রবেশ করে। তারা একজন সিনিয়র সাংবাদিককে মারধর করে এবং ভবনে আগুন না লাগানোর শর্তে চাঁদা আদায় করে। একাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা এবং অন্যান্য সহিংস অপরাধের অভিযোগে মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগপন্থী যেসব পরিচিত যেসব সাংবাদিক রয়েছেন, তাদের বিভিন্ন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, যেসব মামলার কোনো ভিত্তি পরবর্তীতে কোনো পাওয়া যায়নি। তো দেশে তো বটেই, এমনকি বিদেশের মাটিতেও সাংবাদিকদের উপর চলেছে মবের হামলা। এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি নিজেও এই বিদেশ বিভয়ে এসেও আমি মবের শিকার হয়েছি। যাই হোক, 5 আগস্টের পর দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার এবং হত্যা, এইসব নিয়ে একটি প্রতিবেদন বের করে প্রথম আলো। এবং সেই প্রতিবেদনের বিরুদ্ধে তৌহিদি জনতা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা প্রথম আলোর সামনে, তার অফিসের সামনে গরু জবাই করে জিয়াফত পালন করলো। ঠিক এমনভাবেই যে কোনো মবের ক্ষেত্রে আমরা দেখেছি ধর্মীয় উগ্রপন্থীতে ব্যবহার করতে। আর এখানে বিএনপি আর জেহাদিদের সেই পুরনো দোস্তির কথা কিন্তু আমাদের মনে পড়ে যায়। আর কিছুদিন আগেই তো ডেইলি স্টার এবং প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকরা খুব অল্পের জন্য জানে বেঁচেছেন। কিন্তু তারপর ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এখন সাংবাদিকদের জীবনের নিরাপত্তাই বড় হয়ে উঠেছে।
দর্শক, আমার যদি ভুল না হয়ে থাকে, এই মাহফুজ আনামি 5 আগস্টে গণমাধ্যমের উপর এমন নজিরবিহীন হামলা এবং বর্বরতার পরেও আনন্দের সাথে বলেছিলেন, তিনি খুশিতে হাসতে হাসতে উনি বলেছিলেন যে মিডিয়া বান্ধব সরকার বলতে যা বোঝায় ইউনূস সরকার ঠিক তাই। সেই একই মাহফুজ আনাম যিনি এখন বলছেন বাংলাদেশের গত 53 বছরের ইতিহাসে কোনো মিডিয়া অফিসে আগুন জ্বালানো হয়নি। এর মানে কি দাঁড়ায়? এর মানে কি এটাই দাঁড়ায় না যে অন্য গণমাধ্যমের উপর হামলা ব্যাপারে তারা নীরব, কিন্তু যখনই মবস্টারদের নজর প্রথম আলো এবং ডেইলি স্টার গিয়ে পড়েছে তখনই তাদের টনকটা নড়ে উঠলো। তখন তিনিই বলেন যে বাক স্বাধীনতা তো বহু আগেই হরণ করা হয়েছে, এখন নাকি জানেরই নিরাপত্তা নেই। আবার এইভাবে ক্ষোভ প্রকাশ শেষে প্রথম আলোর মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম তাদের অফিসে যে হামলাকারীরা মবে করেছিল সেই মবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করলো। বিএনপি দলীয় সমাবেশে গিয়ে বক্তৃতা দিয়ে তারেক রহমানের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করলো। তার মানে এখানে কিন্তু একটা ব্যাপার খুবই স্পষ্ট, যা বোঝাই যাচ্ছে যে মিডিয়ার ভয় এবং আতঙ্ক, তাদের আতঙ্কের পরিমাণ এত বেশি যে মিডিয়া নিজেই নিজেদেরকে সেন্সর করছে। তারা বুঝে গেছে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে আর কখনো কোনো কথা বলা যাবে না। মব আর হামলার ভয়ে কেউ তাই মুক্তিযুদ্ধের পক্ষে এখন কথা বলেও না। 5 আগস্টের পর থেকে দেদারসে গণমাধ্যম দখল করে নিয়েছে মুক্তিযুদ্ধ পরিপন্থী একটা দল। তাদের চাপে কি বাধ্য হয়ে মুক্তিযুদ্ধ বিরোধিতা এবং ইতিহাস বিকৃতি করছে এই মিডিয়া? আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা জন্মের পর থেকে আমরা প্রতিটি টিভি চ্যানেলের কোনায় বিজয় দিবসের লোগো দেখেছি। 5 আগস্টের পর কিন্তু এটা ছিল না। তার মানে কি গণমাধ্যম এখন বিজয় দিবসের স্বকীয়তা বা সত্যতা স্বীকার করে না? অথচ এনসিপির একজন সাধারণ নেতাকে মিডিয়া যে পরিমাণ কভারেজ দিল দেশের অন্য সকল সহিংসতা এবং হত্যাকাণ্ডকে ইগনোর করে, সেটা সত্যি ইতিহাসে নজিরবিহীন। তার মানে আসলে গণমাধ্যম কি চায়? তারা কি নিরাপত্তা চায় নাকি মবস্টারদের রাজত্ব চায়? তারা কি বাক স্বাধীনতা চায় নাকি দলীয়করণ চায়? তারা যদি নিরাপত্তা বাক স্বাধীনতাই চায়, তাহলে সেই নিরাপত্তা এবং বাক স্বাধীনতাকে হরণকারী মবের সাথে তারা কেন হাত মেলাচ্ছে? তারা যদি বাক স্বাধীনতায় বিশ্বাসী হয়, তাহলে তারা মুক্তিযুদ্ধের মতো সত্য এবং গর্বোজ্জ্বল একটি অধ্যায়কে মুছে ফেলার খেলায় কেন মেতেছে এবং তারা কাদের হয়ে খেলাটা খেলছে? মিডিয়ার চরিত্র এখন বড়ই জটিল, বড়ই কমপ্লিকেটেড। বিশ্লেষণ করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব না। আমার কাছে কোনোভাবেই তাদের ক্লিয়ার না যে মিডিয়া কোন পথে এগোচ্ছে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, আপনাদেরও আসতে পারে, মিডিয়াকে কেউ বাধ্য করছে? কিভাবে বাধ্য করছে? ক্ষমতার লোভ দেখিয়ে নাকি নিরাপত্তার ভয় দেখিয়ে? কোনটা? আমার কাছে সে উত্তর নেই। তবে এইটুকু আমি অন্তত বলতে পারি যে পৃথিবীর সব দেশে মিডিয়া আছে, যেমন আমাদের দেশেও আছে, কিন্তু বাংলাদেশের মিডিয়ার মতো চরিত্রহীন মিডিয়া পৃথিবীর আর কোথাও নেই। মানে 1.5 বছর ধরে সারা দেশ জুড়ে যে মবের রাজত্ব চলেছে, যেভাবে ভাঙচুর চলছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, কলমে লেখার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার জন্য সবচেয়ে বেশি কিন্তু দায়ী আমাদের এই মিডিয়া। আর সবচেয়ে মজার বিষয়টা হলো, ঠিক এমন একটি সময়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পা রাখছেন। আরো অবাক করার ব্যাপার হলো যে এই একই আক্রান্ত মিডিয়াই এখন তাকে সার্ভ করার জন্য, তার দলকে সার্ভ করার জন্য সর্বস্তরে প্রস্তুত। দৃশ্যটা এমন যেন প্রথম আলো, ডেইলি স্টার আর তারেক রহমান একই পুকুরে একই সাথে নেমে সাঁতার কাটছেন। তো সব মিলে আমি যা দেখলাম, আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস বুঝে এতদিন নীরবে তারেক রহমানের প্রজেক্ট ম্যানেজারের ভূমিকায় পালন করছিলেন। তার ফিরে আসার স্বার্থে বাংলাদেশকে তিনি ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনা থেকে মুক্ত করে দিয়েছেন। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, কথা ছিল, সেখান থেকে তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। রেখে যাওয়া হয়েছে একদম জিয়াউর রহমানের ব্র্যান্ড বাংলাদেশ, যেন জিয়া পুত্র তারেক রহমান নির্বিঘ্নে এসে দেশের যে আর বাকি যা ক্ষয়ক্ষতি করার হেসে খেলে তিনি সেটা করতে পারেন। আর এই দীর্ঘমেয়াদী সার্ভিসের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা আর প্রায় ডজন খানেক ব্যবসা। আমার মনে একটাই প্রশ্ন, যে এই পারিশ্রমিকটা কি একটু বেশি হয়ে গেল না, নাকি কাজের তুলনায় একটু কম হলো? গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল, আমার ইমেলে, আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ এসেছে এবং অধিকাংশই আওয়ামী লীগের অনুসারী বা সমর্থক বা নেতাকর্মী, যাদের একটাই প্রশ্ন, ভাই আওয়ামী লীগের এখন কি হবে? তাদের কথা শুনে মনে হয় কি আওয়ামী লীগের রাজনীতি কি শেষ হয়ে গেল না? এবং এই প্রশ্নটা এত পেয়েছি এবং ব্যক্তিগতভাবে সবার কাছে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই ভাবলাম যে আমি বরং ইউটিউবেই একটু কথা বলি।
আমি পেশাগতভাবে যেহেতু জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে কাজ করি, এই গবেষণা পদ্ধতি পড়তে গিয়ে আমি একটা জিনিস শিখেছি। সেটা হলো যে যে কোনো একটা পরিস্থিতিতে দুটো সম্ভাবনা থাকে, একটা বেস্ট কেস সিনারিও, একটা ওয়ার্স্ট কেস সিনারিও। কারণ আমি একটা কাজ করছি, এই কাজের ফলাফলটা কি হবে, যে আমি যেভাবে চাইছি একদম এক্স্যাক্টলি কাঙ্ক্ষিত একটা ফলাফল পেয়ে গেলাম, এটা বেস্ট কেস। আর একটা হলো যে আমি যেভাবে ভেবেছিলাম, যেভাবে কাজটা করলাম সেটা তো হলোই না, একদম মানে পুরো উল্টা একটা ফলাফল পেলাম, মানে ওয়ার্স্ট কেস সিনারিও। তো আমরা যদি কখনো কোনো কাজ করার আগে, যেখানে এই বিষয়টা আসলে প্রাসঙ্গিক, যদি ভাবি এই যে এটা আমি চাই, এটা বেস্ট হতে পারে, কিন্তু এটা নাও হতে পারে, এটা উল্টোটাও হতে পারে, তাহলে কিন্তু আমি যখন কাজটা করব এবং কাজ শেষে একটা ফলাফল পাবো, তখন ফলাফল যে এন্ডেই যাক, আমার যেহেতু একটা পূর্ব পূর্ব প্রস্তুতি ছিল, আমার জন্য ফলাফলটা অ্যাকসেপ্ট করতে ইজি হবে। তো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আপনি নিজেকে তৈরি করুন যে কি হতে পারে। সম্ভাব্য অনেকগুলো পরিণতি আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। এবার একটু পেছনে ফিরে আসি। এই যে গত বছরের 5ই আগস্ট যে রেজিম চেঞ্জটা হলো, যে জঙ্গি অভ্যুত্থানটা হলো, এবং যার ফলে আওয়ামী লীগ একটা নাজুক পরিস্থিতির মধ্যে পড়ে গেল, জননেত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো। সেই দিনটার আওয়ামী লীগের কথা একটু চিন্তা করে দেখেন তো। সেদিন অনেকেই বিশ্বাস করত যে আওয়ামী লীগের রাজনীতির শেষ হয়ে গেল, আর আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব নয়। এবং সেই দিন যদি কেউ আওয়ামী লীগের রেটিং করত, বাংলাদেশে মানুষের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, তাহলে সেটা অবশ্যই অনেক কম থাকত। আজকে যদি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা দেখেন, 17 মাসের মাথায়, একথা আমি আরো আগে বলেছি, আজকে কি গত বছরের 5ই আগস্টের মতো নাজুক অবস্থায় আওয়ামী লীগ আছে? আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি গত বছরের 5ই আগস্টের মতো আওয়ামী লীগকে ভাবছে? নাকি আজকে তারা গত 17 মাসে বাংলাদেশের যে অবক্ষয় দেখেছি, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা দেখেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখেছি, বিচার বিভাগ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, কোথাও কোনো সুখবর নেই। এই যে সারা দেশ জুড়ে অরাজকতা, এই যে ইনুস গংদের চরম ব্যর্থতা, এই যে বিএনপি জামাতের রাজনৈতিক স্বরূপে আবির্ভূত হওয়া, এবং আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল কতখানি খারাপ হইতে পারে, এই 17 মাসের বিএনপি না দেখলে আপনাদের যতই আমরা বলতাম আপনারা বিশ্বাস করতেন না। সুতরাং এই 17 মাসে আওয়ামী লীগ কি গেইন করেছে? এমন একটা ব্যবস্থা যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন এবং মাস শেষে অটোমেটিক সেখানে ইন্টারেস্ট যোগ হচ্ছে, আপনি কিন্তু কিছু করছেন না। তো আওয়ামী লীগ এখন কিছু করুক না করুক, গত 17 মাসে আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু অর্জন করেছে। সুতরাং এই যে প্রাপ্তিটুকু, এটা আপনি দেখবেন না। আমি জানি আমার নেতাকর্মীরা ভীষণ কষ্টে আছে, যারা বাংলাদেশে আছে, যারা জেলে আছে, তারা মানবেতর জীবন যাপন করছে। জেলে এত খারাপ অবস্থা, ন্যূনতম কয়েদিদের অধিকার সেখানে পালন করা হচ্ছে না। জেল থেকে আমি নিয়মিত খবর পাই, আমাদের রাজবন্দীরা একাধিক মিথ্যা মামলার সাফার করতেছেন, জেলে কষ্ট করতেছেন। আবার একটা বড় অংশ যারা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছেন না, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এবং তৃণমূল, যারা দল 15 বছরের বেশি ক্ষমতায় থাকাকালীন কোন রকমের সুযোগ সুবিধা পায়নি বা উল্লেখযোগ্য সুবিধা পায়নি, তারাও চরমভাবে নির্যাতিত হচ্ছে, এইটা স্বীকার করি। এবং তাদের জন্য আমাদের সবার সহমর্মিতা, সহানুভূতি, সমবেদনা সবই আছে।
আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদের জন্য চেষ্টা করছি, অন্তত আর কিছু না পারি ফেসবুকে একটু কথা বলছি, এই যে ইউটিউবে কথা বলছি। আমাদের সাথে গত 15 বছরের 6 মাস যেসব হাইব্রিডরা মিশেছিল, যারা মধু খেয়েছে, তারা ঝরে গেছে। আমাদের সেই সব নেতারা যাদের শেখ হাসিনা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল, দলের দায়িত্ব দিয়েছিল, তাদের অধিকাংশই ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার আস্থার প্রতিদান তারা দিতে পারেনি এবং যার পরিণতিতে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তৃণমূলকে দূরে ঠেলে দিয়েছে। আমি নিজে দেখেছি, দিনের এতে আমাদের সভানেত্রী পার্টি অফিসে গিয়ে দেখেছি, সেখানে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা ইনক্লুডিং ওবায়দুল কাদের, একদম তৃণমূলের মুরব্বী বয়স্ক, তাদের সাথে এত খারাপ ব্যবহার করছে যে আমার দেখে খুব খারাপ লাগতো। সেই ব্যর্থ নেতারাও কিন্তু আইডেন্টিফাইড হয়েছে। আজকে তারা তৃণমূলের সামনে সেইভাবে কথা বলতে পারে না, এবং নেত্রীও এগুলো দেখেন যে কোন নেতা কর্মীদের কাছে কতটুকু গ্রহণযোগ্য, কোন নেতাকে কর্মীরা পছন্দ করছে না, সব আমলনামা নেত্রী শেখ হাসিনার কাছে জমা আছে। সম্প্রতি দ্য ওয়াল, একটা অনলাইন নিউজ পোর্টাল, সেখানে নেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন। আপনাদের অনেকেই পড়েছেন, যারা পড়েননি এটা পড়ে দেখবেন। সেখানে নেত্রী দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে, এবং যে কাজটি তিনি অলরেডি করে ফেলেছেন। বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় নেতৃত্ব কিরকম হবে সেটা তিনি অলরেডি সাজিয়ে রেখেছেন। তিনি ক্লিয়ারলি বলেছেন, এমন নেতা চান যিনি প্রয়োজনে কৃষকের কাছে খেতে চলে যাবেন, আবার যিনি তরুণ প্রজন্মের সাথে ডিজিটাল মিডিয়ায় যোগাযোগ করবেন, কথা বলবেন। অর্থাৎ আমাদের সেই সব নেতা, ওষুধের গায়ে যেমন লেখা থাকে না এক্সপায়ারি ডেট, তো আমাদের আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আসলে ওই এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। নেত্রী ডিজিটাল বাংলাদেশ করেছে, কিন্তু আমাদের কয়জন কেন্দ্রীয় নেতা সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজনীতির কাজে লাগিয়েছে। আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা ফেসবুক ছিল, সেই ফেসবুকে প্রতিদিন তার স্যুট টাইয়ের ছবি দেখতাম আমরা। কোনোদিন রাজনীতির কোনো কিছু দেখেছি বলে আবার মনে পড়ে না। একটা কোটেশন দিতেন লিটারেচার থেকে। এই লিডারশিপ গণ অনেকেই আমাকে অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলেন, এটা আমাদের একটা কমন প্রশ্ন ছিল যে ভাই, দলের অনুকূল সময় আসলে, দল ক্ষমতায় ফিরে আসলে ওই নেতৃত্ব কি আবার ফিরে আসবে? দ্য আনসার ইজ নো, আসবে না। যোগ্যতা প্রমাণ করেই আগামীতে দলের নেতৃত্বে আসতে হবে। নেত্রী ক্লিয়ারলি বলেছেন, ইভেন তার সন্তান জয় কিংবা পুতুলও যদি রাজনীতির নেতৃত্বে আসে, তাদের যোগ্যতা প্রমাণ করে আসতে হবে। সুতরাং একটা জিনিস আমি খেয়াল করেছি, এটা 1/11 2007 সালের সময় তখনও দেখেছি, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা কিন্তু অ্যানালিসিস করে এবং সেই পরিস্থিতি থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন, তিনি সেই অনুযায়ী তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি ঠিক করেন। এই যে গত 17 মাস দলের প্রতিকূল সময় তিনি কিন্তু বসে নেই, তিনি কাজ করছেন। কিন্তু এই সংগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে তার যে সমর্থন পাওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক, সেটা সেভাবে কাজ করছে না, সেই টিমওয়ার্কটা নাই। সংকটে নেতৃত্বের যোগ্যতা প্রমাণিত হয়। দুঃখজনক হলেও সত্য যে বেশ একটা লম্বা সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে যোগ্য মানুষগুলো স্থান পাচ্ছিল না, সেটা দেশে বলেন কিংবা বিদেশে বলেন। আজকে তো এটা প্রমাণ হয়েছে যে এই সময় বিদেশেও আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছে, তাদের কারা কারা কতটা ইফেক্টিভলি কাজ করছে আর কারা করছে না। এবং আমি খুব অবাক হয়ে দেখছি যে দলের পোস্ট নাই কিংবা থাকলেও সামান্য পোস্ট, এরকম ইয়াং ছেলে মেয়ে এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে গ্লোবালি কাজ করছে। যে লন্ডনে একটা ছেলে আছে,
তহিদ, ফয়েজ খান তহিদ। আমি ওই ছেলেটাকে বাংলাদেশ থেকে চিনি অনেক আগে। এই ছেলেটা একটা টিম করেছে বিশ্বের অনেক দেশ থেকে, ইয়াং, অধিকাংশ ইয়াং, আমাদের মতো বুড়া টুড়া কয়েকজন আছে। এবং সে দেখলাম একদম ব্রিটেনের রাজার থেকে শুরু করে সবখানে প্রায় চিঠি লেগেছে এবং অধিকাংশ চিঠির উত্তর এসেছে এবং তারা ডকুমেন্ট করতেছে। এই যে 5ই আগস্টের পর থেকে ইউনূস বাহিনী তার জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশে যে অন্যায় অবিচার করেছে সবকিছু ইংরেজিতে ডকুমেন্ট করা আছে। আর এখন টেকনোলজি এত ডেভেলপ যে আপনার অনেক বেশি কাজ করতে হবে না, জাস্ট ইউ নিড দ্য আইডিয়া, ইউ নিড টু নো হাউ টু ডু ইট। এই কাজগুলো হচ্ছে। একটা নতুন জেনারেশন এই প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসছে এবং ব্যর্থ জেনারেশন, ধান্দাবাদ জেনারেশন, এরা কিন্তু অটোমেটিক ঝরে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে কিনা এই প্রশ্নটি অবান্তর। প্লিজ এভাবে ভাববেন না। কষ্ট রাজনীতির অংশ, সাফারিংস রাজনীতির অংশ। আপনি হয়তো বলবেন যে মিয়া বড় কথা বলেন, বিদেশে নিশ্চিন্তে আছে। 40 বছর ধরে তো এই রাজনীতির সাথে আছি। হয়তো আজকে শারীরিকভাবে একটা নিরাপদ দূরত্বে আছে, কিন্তু মানসিকভাবে তো সংকটের ভেতরে আমরাও আছি। আমার বাবা মারা গেছে, আমি তার কবরটা জিয়ারত করতে যেতে পারিনি। মৃত্যুর সময় ছিলাম না, পরে যাব, 28শে জুলাই টিকিট কেটেছিলাম, যেতে পারিনি। আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিয়ালিটি। আমার নেতৃত্ব এক রাতে তার ভাই, মা, বাবা সব কতজন আত্মীয় হারিয়েছেন এবং তিনি তার কত বছর পরে দেশে ফিরেছেন। দিস ইজ দ্য রিয়েলিটি। রাজনীতি মানেই ক্ষমতা, রাজনীতি মানেই আরাম আয়েশ, তা নয়। আমি কিন্তু একদিক দিয়ে একজন তৃণমূলের কর্মী ছিলাম, সেই হিসেবে আমি কিন্তু বর্তমান বিষয়টা একজন রাজনৈতিক কর্মী হিসেবে উপভোগও করছি। দিস ইজ পলিটিক্স। দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিব। 14 বছরের বেশি তিনি জেলের ভেতরে কাটিয়েছেন, 55 বছরের জীবন তার। আমরাও তো তার চাইতে বেশি বয়স। এই 55 বছর বয়সে একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির পিতা হয়েছেন। কি অসাধারণ রাজনৈতিক অর্জন। আপনি যদি বঙ্গবন্ধুর কথা ভাবেন, বঙ্গবন্ধুর সৈনিক হন, আজকে আপনি যত কষ্টে থাকেন, ইউ উইল নট ফিল ব্যাড। আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। আমরা নানা রকম কষ্টে আছি। বিশ্বাস করেন, আমার খুব ইচ্ছে করলো আমি $10 এক্সট্রা খরচ করে একটা পছন্দের খাবার খাই না। আমার মনে হয় যে আমার তৃণমূলের একটা কর্মী, সে কত কষ্টে আছে, এই $10 মানে 800 টাকা তার জন্য কাজে লাগবে। আমাদের এখানে নোমান শামীম বলে একটা ছেলে আছে সিডনিতে, অস্থির করে ফেলে আমাদের। বুয়েটের একজন সিনিয়র লিডার আছে নাজমুল ভাই, পাগল করে ফেলে। আমরা সবাই যে যা পারি আমরা টাকা দিই এবং তারা একটা লিগ্যাল ফান্ড করেছে। যার আইনি সহায়তা লাগে, যার 1000 টাকা 500 টাকা লাগে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের এই সিডনি যারা কখনো আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম আসেনি, তারাও সেখানে ডোনেট করে। সো উই অল আর ট্রাইং। অনেকে আমাকে বলেন যে এই 15 জনের মিছিল করে কি হবে, 5 লাখ লোক একদিন আনলেই হয়। আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে, চাইলে 5 লাখ লোক ঢাকায় জড়ো করতে পারে, কিন্তু নেত্রী হয়তো মনে করেন দিস ইজ নট দ্য টাইম। রাজনীতি একটা দীর্ঘমেয়াদী খেলা। আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী শেখ হাসিনা জীবিত আছেন, বেঁচে আছেন এবং তার সামনে হোল পিকচারটা আছে। আমি হয়তো এই সেই অন্ধের হাতি দর্শনের মতো, আমি হয়তো লেজ ধরে মনে করি এটাই হাতি, কেউ হয়তো সুর ধরে মনে করে এটাই হাতি, কেউ হয়তো গায়ে হাত দিয়ে মনে করে এটাই হাতি, কিন্তু পুরো পিকচারটা শেখ হাসিনার কাছে আছে। তারেক রহমান ফিরেছে বলেই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে, এটা ধারণা করা কোনো মানে আমি সুবিবেচনা প্রসূত ব্যাপার নয়। আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো চলবে, আওয়ামী লীগ আওয়ামী লীগের শক্তিতেই চলবে, আওয়ামী লীগের শক্তিতেই সে চলছে এবং আওয়ামী লীগের কৌশলটাও নির্ধারণ করা আছে। আওয়ামী লীগ এমন কিছু করবে না যেটা আলটিমেটলি হঠকারিতায় পরিণত হয়। সুতরাং
এখনো সব শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ হুট করে শেষ হওয়ার মতো দল নয়। হয়তো আমাদের দুঃসময় দীর্ঘায়িত হবে, হয়তো হবে না। আলোচনা কিন্তু পর্দার আড়ালে থেমে নেই, আলোচনা চলছে। তবে নিশ্চিত ইউনূসগঞ্জে ফেল করেছে এটা বোঝা যায় তারেক রহমানের এই দৃশ্যে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে, এবং তিনি অলরেডি সমালোচিত হওয়া শুরু করেছেন। কালকে দেখেন এত সাজানো সুন্দর 300 ফিট পূর্বাচলের এই রাস্তাটা, কালকে জনসভার পরে এই জায়গাটা কি হয়েছে এবং তছনছ করে দিয়ে চলে গেছে। আমি আশা করব বিএনপি এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ওই জায়গাটা আবার তার আগের মতো জায়গায় ফিরিয়ে আনবে। গড়া কঠিন, ধ্বংস করা সহজ। অনেক কষ্ট করে শেখ হাসিনা গড়েছেন, এখন এসে ইউনূস তো দেশটার, বলেছি বারবার বলছি, ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেছেন, দেশটাকে বিদেশের হাতে তুলে দিয়েছেন, দেশটার মধ্যে জঙ্গিবাদের মানে একদম বাম্পার ফলন ঘটিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির যে শক্তি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ। বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে? বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলে বঙ্গবন্ধুর মতো একজন নেতা আছে? তো যে দল বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে ধারণ করে, যে দল ৭১-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ইতিহাস ধারণ করে, সেই দল তো হঠাৎ করে শেষ হয়ে যায় না। কিন্তু আমি দেখেছি যখনই আওয়ামী লীগ তার এই স্ট্রেংথের জায়গা থেকে সরে আসে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ থেকে সরে এসে এই চাটুকারিতার দিকে ঝুঁকে যায়, হাইব্রিডদের নিয়ে রাজনীতি করে, মডেল দেখতে মাথা আউলায় যায়, তখনই দলটা সংকটে পড়ে। কিন্তু দলটা আবার ঘুরেও দাঁড়ায়, এবং তৃণমূল আপনাদের নিয়েই শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ তার সুদিন ফিরিয়ে আনবে। আওয়ামী লীগের সুদিন মানেই আসলে জনগণের সুদিন। আওয়ামী লীগ তো অনেক করেছে, 15 বছর ক্ষমতায় ছিল, আপাতত ধরেন 5 বছর ক্ষমতায় থাকলো না, কি হয়েছে? কিন্তু এই 5 বছর, এই যে 17 মাস ক্ষমতায় নাই, সাফার করতেছে বাংলাদেশ, আমরা করতেছি, আমরা নেতাকর্মীরা করছি, আওয়ামী লীগের নেতা, কিন্তু বাংলাদেশ তো সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশে, এবং আমি বিশ্বাস করি সেটা শেখ হাসিনার নেতৃত্বেই, এবং সেটা অনেক বেশি দূরের কোনো ব্যাপার নয়। সুতরাং হতাশ হবেন না। হতাশা আপনার জন্য কোনো সুসংবাদ বয়ে আনবে না, বরং লেটস ফেস দ্য রিয়ালিটি। আমাদের দুঃসময় যাচ্ছে। তারেক রহমান তার রাজনৈতিক অতীতকে যদি আমি কনসিডারেশনে নেই, তাহলে তার হাতে কোনো ম্যাজিক নেই, বরং তিনি আরো বেশি আক্রমণাত্মক হতে পারে আওয়ামী লীগের উপরে। এটা এটা আমি এই মুহূর্তে বলি না এই কারণে, আই ওয়ান্ট টু গিভ হিম এ চান্স। 17 বছর বাইরে ছিলেন, তার রাজনীতিটা আমাদের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, কিন্তু তার পক্ষের লোকজন বলতে পারে যে না, হি হ্যাজ চেঞ্জড এ লট, অ্যান্ড উই হ্যাভ টু সি ওয়েদার হি হ্যাজ চেঞ্জড অর নট। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে, ইনক্লুসিভ নির্বাচন না করে তিনি যদি নেতা হন, তিনি যদি নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সেখানেই তার বিতর্কের শুরু, এবং তার সামনের যে রাজনীতি, সেটা আসলেই এক কঠিন চ্যালেঞ্জের। সুতরাং আওয়ামী লীগ ইজ ভেরি মাচ অন। আওয়ামী লীগ শেষ হওয়ার কিছু নেই। নেত্রী স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছেন, শি নোজ দ্য হোল পিকচার, এবং দ্য গেম ইজ অন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।